আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে রমজানের শুভেচ্ছা। তো তোমাদের সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রি এর রমজানের মধ্যে দুপুর টাইমে একটা ক্লাস, ভিন্নধর্মী একটা ক্লাস, স্পেশাল একটা ক্লাস। তো তোমরা যারা অলরেডি আসা শুরু করেছো, তোমাদেরকে একটু বলে রাখি, রমজানের মধ্যে আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রির টাইমটা একটু চেঞ্জ হয়েছে। রমজানে আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রির শিডিউলটা হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার দুপুর টাইমে হবে, অর্থাৎ দুপুর 3টা থেকে 4টায় টাইমে হবে। তো যাই হোক, ওপেন কোর্স কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফুল ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের সেই ধারাবাহিকতায় আজকে কেমিস্ট্রি ফুল ফার্স্ট পেপার ফ্রি কোর্সের ওপেন কোর্সের আজকে 20তম দিন। আজকে আমরা পড়বো চ্যাপ্টার 3 এর 3 নাম্বার লেকচার, এস ব্লকের কেমিক্যাল প্রপার্টি এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন আর কি। তো তোমরা যারা অলরেডি লাইভ ক্লাসে আসা শুরু করেছো, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা দুটো কাজ করে নিতে হবে খুব দ্রুত। একটা হচ্ছে, আমাদের যেহেতু টাইমটা চেঞ্জ হয়েছে, অনেকেই জানে না যে টাইমে ক্লাস হচ্ছে। সো তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিবে যাতে করে তারা জানতে পারে এই টাইমে ক্লাস হচ্ছে। আর তোমাদের যেসব ফ্রেন্ডরা ফেসবুকে থাকে না বা মেনশন দিয়ে কোনো লাভ নাই, সো আমরা একটা কাজ করতে পারি, তাদের জন্য মেসেঞ্জার গ্রুপগুলোতে আজকের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিতে পারি, যাতে করে মেসেঞ্জার গ্রুপে সে যখনই ঢুকবে আজকের ক্লাসটা করতে পারবে। আচ্ছা, সো তোমরা যারা আসা শুরু করেছো, খুব দ্রুত আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। যেটা আমাদের রমজানের টাইমটা চেঞ্জ হয়েছে, সো তোমার অনেক ফ্রেন্ড জানে না, সো তাদেরকে মেনশন দিয়ে দাও। যত ফ্রেন্ড তোমার সাথে ক্লাস করে তাদেরকে মেনশন দিয়ে দাও খুব দ্রুত। এবং আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা তুমি যত মেসেঞ্জার গ্রুপে জয়েন আছো ওইসব গ্রুপে দিয়ে দাও, যাতে করে সবাই এই ক্লাসটা পরবর্তীতে হলেও করতে পারে। আচ্ছা, সো তোমাদের সবাইকে, তোমরা যারা আসা শুরু করেছো, রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজান অনেক বরকতময় একটা সময়, সো বরকতময় একটা ক্লাস হবে। বরকতময় সময়ে বরকতময় ক্লাসে আমাদের আজকে তোমাদের 20তম দিন, চ্যাপ্টার 3 এর লেকচার 3 পড়াবো। আজকের টপিকও আমি লিখে রেখেছি, সো আশা করি খুবই স্পেশাল হবে, খুবই বরকতময় হবে। তোমরা যারা আসা শুরু করেছো, আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব খুব দ্রুত। তোমাদের দুটো কাজ করে ফেলতে হবে। তোমরা এই দুটো কাজ করার পর আমি ক্লাসটা শুরু করব। একটা হচ্ছে, আজকের ক্লাসে তোমার অনেক ফ্রেন্ডরা জানে না এই টাইমে ক্লাস হচ্ছে, সো কী করতে হবে, আমাদেরকে আজকের লাইভ ক্লাসে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে জানিয়ে দিতে হবে এই টাইমে এখন থেকে ক্লাস হবে। আর 2 নম্বর কাজ, তোমার অনেক ফ্রেন্ড আছে যারা অ্যাক্টিভ নাই, সো তারা যাতে পরবর্তীতে ক্লাসটা করতে পারে, সেই জন্য তুমি যত মেসেঞ্জার গ্রুপে জয়েন আছো ওইসব মেসেঞ্জার গ্রুপে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও। সো তোমরা খুব দ্রুত এনশিওর করো মেসেঞ্জারে যত গ্রুপ আছে সব গ্রুপে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দেওয়া হয়েছে কিনা। যদি হয়ে যায়, তারপর তুমি কমেন্টে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যাতে সবাই আজকের ক্লাসটা করতে পারে। ঠিক আছে, আমি আবার বলছি, আজকে লাইভ ক্লাস ওপেন কোর্স কেমিস্ট্রি লাইভ ক্লাসে খুবই ইম্পর্টেন্ট টপিক পড়াবো, কেমিক্যাল প্রপার্টি অফ এস ব্লক এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন পড়াবো। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা ফিল্ড সায়েন্সের পক্ষ থেকে তোমাদের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপার ওপেন কোর্স করাচ্ছি। সো আমরা চাই সারা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এই ওপেন কোর্স সম্পর্কে জানুক এবং তারাও এই ওপেন কোর্সটা করুক। কেননা এই ওপেন কোর্সের থ্রুতে আমরা ফুল কেমিস্ট্রি ফার্স্ট পেপার অনেক বেশি ডিটেলসে, অনেক বেশি ফিল নিয়ে তোমাদেরকে শেষ করাবো ইনশাল্লাহ। সো তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এই ওপেন কোর্স কেমিস্ট্রি এর অন্তত একটা ক্লাস হলো ছড়িয়ে দিতে হবে। সেই জন্য প্রত্যেকটা লাইভ ক্লাসে অংশগ্রহণকারীকে আমি বলবো নির্দ্বিধায় একটা কাজ করতে, বেশি বেশি করে শেয়ার করতে। ঠিক আছে, তোমরা অনেকে হয়তো শেয়ার করো না। সো আসলে দেখো যে কিভাবে আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ওপেন কোর্স কেমিস্ট্রি ছড়িয়ে দিতে পারি, এই ফ্রিতে ফুল কেমিস্ট্রি ফার্স্ট পেপারের কোর্সটা আমরা কিভাবে ছড়িয়ে দিতে পারি। একমাত্র উপায় হচ্ছে তুমি বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে দেওয়া এবং তোমার টাইমলাইনে শেয়ার করা, যাতে করে তোমার সাথে কানেক্টেড ফ্রেন্ডরা এবং তোমার সাথে কানেক্টেড গ্রুপের ফ্রেন্ডরা এই ক্লাসগুলো করতে পারে। সো আমরা যারা এখনও শেয়ার বাটনে হাত রাখি নাই, খুব দ্রুত আজকের ক্লাসটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিই, মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা কপি করে রেখে দিই, ভবিষ্যতে আমি নিজেও দেখতে পারবো ওই মেসেঞ্জার গ্রুপ থেকে, আর তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। বিকজ অনেকেই জানে না রমজান আমাদের এই টাইমে ক্লাস হচ্ছে, সো তাদেরকে জানিয়ে দেওয়া এটা তোমার নৈতিক দায়িত্ব। ওকে, আশা করি আমাদের আজকে অনেক বরকতময় একটা ক্লাস হবে। সো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। তোমরা যারা এখনও আসো নাই, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা শেয়ার করতে থাকো, বিভিন্ন ফেসবুক গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও, ওপেন কোর্স কেমিস্ট্রির আলো ছড়িয়ে দাও। আমাদের টার্গেট সারা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট যেন আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রিতে সামিল হয়, কেমিস্ট্রি ফিল করতে পারে। এবং দেখো, এই ওপেন কোর্স কেমিস্ট্রি যদি কেউ করো, কারো পেড কোর্স করতে হবে না, তোমার বাবা মার টাকাটাও বেঁচে যাবে। সো আমি বলবো, সারা বাংলাদেশের গরিব স্টুডেন্ট, ধনী স্টুডেন্ট, মেধাবী সবার কাছে এই ওপেন কোর্স কেমিস্ট্রি ছড়িয়ে দাও শেয়ার করার মাধ্যমে। ওকে, আমরা আর কথা বাড়াবো না, আমরা শুরু করে দিব।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাস হচ্ছে 20তম ক্লাস। আজকে চ্যাপ্টার 3 এর 3 নাম্বার লেকচার পড়াবো। চ্যাপ্টার 3 এর 3 নাম্বার লেকচার আজকে পড়াবো। আচ্ছা, সো চ্যাপ্টার 3 মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারের প্রথম ক্লাস আমরা তোমাদেরকে একটা চ্যাপ্টার ম্যাপ দিয়েছি। চ্যাপ্টার ম্যাপ আমরা বলেছি পুরো চ্যাপ্টারে কি কি আছে সে ব্যাপারটা। এরপর আমাদের দ্বিতীয় লেকচারে আমরা তোমাদেরকে এস ব্লক মৌল সম্পর্কে বলেছি, এস ব্লক মৌলের ফিজিক্যাল প্রপার্টি সম্পর্কে বলেছি। আজকের ক্লাসে আমরা দেখব চ্যাপ্টার 3 মৌলের পর্যাবৃত্ত ধর্ম। সো মৌল সম্পর্কে জানতে হবে, আর মৌল সম্পর্কে জানার জন্য এস ব্লক মৌলও আছে। সো এস ব্লক মৌলের আজকে আমরা কেমিক্যাল প্রপার্টি দেখব। সো আজকের ক্লাসে কি দেখব সবাই বলো? কেমিক্যাল প্রপার্টি দেখব। আজকের ক্লাসে রাসায়নিক ধর্ম দেখব, রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টি অফ এস ব্লক মৌল। তারপরে কি করব? আজকের ক্লাসে আমরা 4টা অনুধাবনমূলক প্রশ্ন দেখব। কয়টা অনুধাবনমূলক প্রশ্ন দেখব? 4টা অনুধাবনমূলক প্রশ্ন দেখব। প্রথম প্রশ্নটা হচ্ছে সোডিয়ামকে কেরোসিনে রাখা হয় কেন? বায়ুতে রাখা হয় না কেন? পানিতে রাখা হয় না কেন? কেরোসিনে কেন রাখা হয়? এই অনুধাবনমূলক প্রশ্নটা আমরা দেখব। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিকা পরীক্ষায় বর্ণ দেখায় না কেন? বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এরা শিকা পরীক্ষায় বর্ণ দেখায় না, কিন্তু অন্যান্য এস ব্লক মৌল দেখায়। কেন এই ব্যতিক্রমটা হচ্ছে? বেরিলিয়াম 2+ আয়ন কেন গঠিত হয় না? অন্যান্য আয়ন হচ্ছে, কেন ও হচ্ছে না? লিথিয়াম সমযোজী যৌগ গঠন করে কেন? সে তো আয়নিক যৌগ গঠন করার কথা, এস ব্লকের সবাই আয়নিক যৌগ গঠন করে, সে কেন সমযোজী যৌগ গঠন করে? ব্যতিক্রমটা কেন হচ্ছে? এই 4টা অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো একটু করে সবাই মার্ক করে রাখো, তোমাদের এক্সামের জন্য এই 4টা অনুধাবনমূলক প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এক্সামের জন্য আমরা স্টার্ট দিব, এই 4টা অনুধাবনমূলক প্রশ্নকে আমরা এক্সামের জন্য স্টার্ট দিব। সো আমি আরেকবার বলি, আজকের ক্লাসে আমরা আমাদের 3rd চ্যাপ্টারের এস ব্লক মৌলের কেমিক্যাল প্রপার্টিগুলো দেখব, এবং এই 4টা অনুধাবনমূলক প্রশ্ন যেটা এক্সামের জন্য 3 স্টার দেওয়া সেটা আজকে দেখব ইনশাল্লাহ। ওকে, সো আজকের ক্লাসটা যদি তুমি করো জানতে পারবে সোডিয়ামকে কেন কেরোসিনে রাখা হয়, জানতে পারবে এরা কেন শিকা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না, জানতে পারবে এই ব্যাপারগুলো, এবং তুমি জানতে পারবে এস ব্লক মৌলসমূহ কি কেমিক্যাল প্রপার্টি দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই আজকের এই ক্লাসটা। ওকে, আজকে কিন্তু তেনা নাই, আজকে টিস্যু, ডাস্টার চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো দেখো কেমিক্যাল প্রপার্টি অফ এস ব্লক। সো কেমিক্যাল প্রপার্টি অফ এস ব্লক আমরা আসলে দেখবো এই ব্যাপারটা। কেমিক্যাল প্রপার্টি বলতে কি বোঝায়? কেমিক্যাল প্রপার্টি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনকে বোঝাচ্ছে। তাহলে কেমিক্যাল প্রপার্টি বলতে কেমিক্যাল রিয়াকশন, রাসায়নিক বিক্রিয়াকে বোঝাচ্ছি। রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝাচ্ছি? রাসায়নিক বিক্রিয়া কেন করে? রাসায়নিক বিক্রিয়া করে প্রত্যেকটা মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য। তাহলে মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য রাসায়নিক বিক্রিয়া করে থাকে। তাহলে কেন রাসায়নিক বিক্রিয়া করে থাকে? মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য, স্টেবল হওয়ার জন্য। আচ্ছা, এখন কিভাবে স্থিতিশীলতা অর্জন করা যায়? কিভাবে স্থিতিশীলতা আমরা অর্জন করতে পারি? আমরা স্থিতিশীলতা অর্জন করতে পারি অষ্টক পূরণের মাধ্যমে। অষ্টক পূরণের মাধ্যমে কিভাবে আমরা অষ্টক পূরণ করতে পারি? আমরা অষ্টক পূরণ করতে পারি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। এছাড়া অষ্টক পূরণ করা যায় না, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে। এখন ইলেকট্রন আদান প্রদান করতে হলে কি দরকার? একজন ইলেকট্রন দাতা দরকার, আরেকজন ইলেকট্রন গ্রহীতা দরকার। তাহলে আমরা যদি ইলেকট্রন আদান প্রদান করতে চাই, একজনে আদান করবে, একজনে প্রদান করবে, তাই না? তার মানে একজনে দিবে, একজনে নিবে। তার মানে একজন ইলেকট্রন দাতা দরকার, একজন ইলেকট্রন গ্রহীতা দরকার। তাহলে ইলেকট্রন দাতা, ইলেকট্রন গ্রহীতা দরকার। এখন ইলেকট্রন দাতা কে ইলেকট্রন দেয়? ইলেকট্রন দেয় ধাতু। আর কে ইলেকট্রন গ্রহীতা? ইলেকট্রন গ্রহীতা হচ্ছে অধাতু। তার মানে আমাদের রিয়াকশনটা হবে ধাতুর সাথে অধাতুর বিক্রিয়াটা হবে। তাহলে আমি শুরু থেকে একবার যদি আমাদের এই ব্যাপারটা, এই কনসেপ্টটা বুঝাই তোমাদেরকে, দেখো কেমিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি বলতে কেমিক্যাল রিয়াকশনকে বোঝাচ্ছি। সো কেমিক্যাল প্রপার্টি বলতে কেমিক্যাল রিয়াকশনকে বোঝানো হয়ে থাকে। এখন কেন কেমিক্যাল রিয়াকশন করাবো? কেন কেমিক্যাল রিয়াকশন করবে? কেন কেমিক্যাল রিয়াকশন করবে? কেন রাসায়নিক বিক্রিয়া করবে? উত্তর হচ্ছে স্থিতিশীলতা অর্জনের জন্য। সবাই চায় স্টেবল থাকার জন্য। কেউ পেটের মধ্যে ক্ষুধা নিয়ে থাকতে চায় না, কেউ ডিমান্ডস নিয়ে থাকতে চায় না। সবাই তার প্রয়োজন, তার দরকার পূরণ করতে চায়।
স্থিতিশীলতা অর্জন করতে চায়, তাহলে মৌল চাইবে স্থিতিশীলতা অর্জন করতে। তার টার্গেট হচ্ছে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, এটা হচ্ছে তার টার্গেট, অষ্টক পূরণ। সে যদি তার এই প্রয়োজন পূরণ করতে পারে তাহলে সে স্থিতিশীল হবে। তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন কেন করব? স্থিতিশীলতা অর্জনের জন্য। কিভাবে স্থিতিশীলতা অর্জন করতে পারি? অষ্টক পূরণের মাধ্যমে। কিভাবে অষ্টক পূরণ করতে পারি? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। কিভাবে ইলেকট্রন আদান প্রদান করতে পারি? একজন ইলেকট্রন দিবে, একজন ইলেকট্রন নিবে। যার যতটা কম আছে সে ততটা নিবে, যার যত বেশি আছে সেটা দিয়ে দিবে। তাহলে ইলেকট্রন দিব, নিব, এতে আমরা কি করতে পারি? অষ্টক পূরণ করতে পারি। এখন যে ইলেকট্রন দিবে সে হচ্ছে ধাতু, আর যে নিবে সে হচ্ছে অধাতু। তাহলে একজন ধাতু দরকার, একজন অধাতু দরকার। এই ধাতু এবং অধাতু মিলে বিক্রিয়া করবে, কেমিক্যাল রিঅ্যাকশন করবে। কেমিক্যাল রিঅ্যাকশন করে তার স্থিতিশীলতা অর্জন করবে। সো আমরা যখন কেমিক্যাল প্রপার্টি পড়তে যাব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে কেমিক্যাল প্রপার্টি বলতে ধাতুর সাথে অধাতুর বিক্রিয়া। তাহলে আজকে থেকে একটা কথা মনে রাখবো, যতবার আমরা কেমিক্যাল প্রপার্টি বলবো, রাসায়নিক ধর্ম বলবো, যতবার রাসায়নিক ধর্ম বলবো, একটা কথা মাথায় রাখতে হবে, রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টি বলতে ধাতুর সাথে অধাতুর বিক্রিয়া বা রিঅ্যাকশন বোঝাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কেমিক্যাল প্রপার্টি বলতেই মাথায় চলে আসবে যে রিঅ্যাকশন করছে। এখন আসো কি বললাম? ধাতুর সাথে অধাতুর বিক্রিয়া। সো এই ব্যাপারটাকে এই পাশের স্লাইডে আমরা দেখব। দেখো সবাই ভালো করে, এটা হচ্ছে একটা বক্স করবে, সবাই একটা পিলার করবে, একটা পিলার। তাহলে আমরা এখানে একটা পিলার করলাম, খুব চমৎকার একটা পিলার খুব চমৎকার একটা পিলার। এই পিলারটা হবে উপর থেকে নিচে ভার্টিক্যালি। আরেকটা পিলার করব আমরা হরাইজন্টালি, আরেকটা পিলার করলাম। ওকে, তাহলে দুইটা পিলার। মজার, দেখো পড়াগুলো খুবই মজার যদি পড়তে জানো। এই পিলারটা হচ্ছে ধাতুর পিলার, আর ধাতু হিসেবে আমরা নিচ্ছি গ্রুপ 1-এর মৌলসমূহকে। তাহলে ধাতু হিসেবে আমরা গ্রুপ 1-এর মৌলসমূহকে নিচ্ছি, এটা হচ্ছে গ্রুপ 1-এর পিলার। আর এইটা হচ্ছে অধাতুর পিলার। এটা হচ্ছে কার পিলার? এটা হচ্ছে অধাতুর পিলার। আচ্ছা, তাহলে এবার আসো, এখানে থাকবে ধাতু। তো ধাতু হিসেবে হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এরপর ফ্রান্সিয়াম আছে, বাট ফ্রান্সিয়ামকে আমরা নিব না, বিকজ সে তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় হলে সেটা ভিন্ন কথা। তেজস্ক্রিয় মৌলসমূহ নর্মালি রিঅ্যাকশন করে না। তাহলে এরা হচ্ছে ধাতু। এদেরকে একটা সাধারণ নাম দিব, সাধারণ নাম। যেহেতু ধাতু, ধাতু মানে হচ্ছে মেটাল, মেটাল মানে হচ্ছে এম, তাই এদের সাধারণ নাম হচ্ছে এম। তাহলে এম বলতে আমি বুঝাচ্ছি গ্রুপ 1-এর ধাতুসমূহকে। তাহলে আমি লিথিয়াম বললো এম বলবো, সোডিয়ামকেও এম দিয়ে বলবো, রুবিডিয়ামকেও এম বলবো, পটাশিয়ামকেও এম বলবো। এম হচ্ছে সাধারণ নাম। নদী, নদী হচ্ছে একটা সাধারণ নাম। কিন্তু আমি যদি বলি পদ্মা, যমুনা, মেঘনা, নদীর নাম। মানুষ, মানুষ হচ্ছে একটা সাধারণ নাম। আমি যদি বলি আকবর, জব্বার, কুদ্দুস, সেটা হচ্ছে মানুষের ইন্ডিভিজুয়াল নাম। তেমনিভাবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম হচ্ছে আলাদা আলাদা নাম, তাদের সাধারণ নাম দিয়েছি এম। ওকে, আর অধাতুতে আমরা লিখব আমাদের অধাতুসমূহ পর্যায় 2। 2 নম্বর পর্যায়ে অধাতু কে কে আছে? প্রথমে আছে কার্বন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেনকে আমরা এক্স দিয়ে প্রকাশ করলাম, যেহেতু হ্যালোজেন বলতে সবাই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এরা হচ্ছে অধাতু। এরপর নিষ্ক্রিয় গ্যাস তো থাকবে না। আচ্ছা, তাহলে এরা হচ্ছে ধাতু আর এরা হচ্ছে অধাতু। তো আমি কি বলেছি? কেমিক্যাল প্রপার্টি বলতে কেমিক্যাল রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন বলতে স্থিতিশীলতা অর্জন, স্থিতিশীলতা অর্জন বলতে অষ্টক পূরণ, অষ্টক পূরণ বলতে ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন আদান প্রদান বলতে একটা ধাতু একটা অধাতু ইলেকট্রন দিবে নিবে বিক্রিয়া করবে। তাহলে ধাতুর সাথে অধাতুর বিক্রিয়া করবে। আবার বলছি, ধাতুর সাথে অধাতুকে কি করাবো? বিক্রিয়া করাবো। তাহলে দেখো রিঅ্যাকশনটা হবে, এই ধাতুর সাথে কার্বনের একবার বিক্রিয়া হবে, ধাতুর সাথে অক্সিজেনের একবার বিক্রিয়া হবে, ধাতুর সাথে নাইট্রোজেনের একবার বিক্রিয়া হবে, ধাতুর সাথে হ্যালোজেনের একবার বিক্রিয়া হবে। তাহলে এই পিলারের সাথে এদের প্রত্যেকের বিক্রিয়া হবে, এই পিলারের সাথে এদের প্রত্যেকের বিক্রিয়া হবে। এই তাহলে কেমিক্যাল প্রপার্টিতে আমরা বেসিক্যালি কেমিক্যাল রিঅ্যাকশনগুলো দেখব। তো কেমিক্যাল রিঅ্যাকশনগুলো খুবই চমৎকার, গ্রুপ 1-এর ধাতুর সাথে ওই অধাতুসমূহের বিক্রিয়া করাবো।
তাহলে আজকের ক্লাসে আমরা কি পড়ব? আজকের ক্লাসে আমরা পড়ব এই প্রত্যেকটা ধাতুর সাথে কার্বন বিক্রিয়া করে কি করবে, অক্সিজেন বিক্রিয়া করে কি করবে, নাইট্রোজেন বিক্রিয়া করে কি করবে, হ্যালোজেন বিক্রিয়া করে কি করবে, এই ব্যাপারগুলো দেখব আজকের ক্লাসে। অনুরূপভাবে গ্রুপ 2 আছে না, গ্রুপ 2 এরটাও আমরা দেখব অনুরূপভাবে। তাহলে আমরা আবার গ্রুপ 2 এরটাও দেখব। এইখানে গ্রুপ 1 দেখালাম, অনুরূপভাবে গ্রুপ 2ও বিক্রিয়া করবে। তা আমি লিখে দিচ্ছি অনুরূপভাবে গ্রুপ 2 বিক্রিয়া করবে। তাহলে এখানে গ্রুপ 1 না দিয়ে যদি গ্রুপ 2 দিই, সেও কিন্তু ওদের সাথে বিক্রিয়া করবে। আচ্ছা, তাহলে কেমিক্যাল প্রপার্টি বলতে বুঝাতে পারছি কি বুঝাচ্ছি? কেমিক্যাল প্রপার্টি বলতে ধাতুর সাথে অধাতুর বিক্রিয়াটাকে বুঝাচ্ছি। তাহলে আমরা বিশেষ করে রাসায়নিক ধর্মে এই ব্যাপারগুলো দেখব। এছাড়াও মনে রাখবা কেমিক্যাল প্রপার্টিতে আরও 3টা ব্যাপার আছে, আরও 3 জনের সাথে বিক্রিয়া আছে, যেটা আমরা এখানে দেখাই নাই, এখন দেখাচ্ছি। আরও 3 জন আছে কেমিক্যাল প্রপার্টি বলতে, তাদের সাথেও বিক্রিয়া করা বোঝায়। ওই 3 জনকে আলাদা বক্স দিয়ে দেখাচ্ছি। 3 জন থাকবে অলওয়েজ। একজন হচ্ছে পানির সাথে সবার বিক্রিয়াটা আমরা দেখব, পানি। আরেকজন হচ্ছে অ্যাসিড বা ক্ষারের সাথে বিক্রিয়া দেখব। আরেকটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া দেখব। এগুলো হচ্ছে একদম কমন। যে কোনো ধাতু পানির সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে। তার মানে আমাদের কেমিক্যাল প্রপার্টিতে এই অধাতুর সাথে যেমন বিক্রিয়া দেখব, তেমনি আবার পানির সাথে এদের বিক্রিয়া দেখব, অ্যাসিডের সাথে এদের বিক্রিয়া দেখব, আর হচ্ছে হাইড্রোজেন গ্যাসের সাথে এদের বিক্রিয়া দেখব। তার মানে আমরা ওইটাও দেখাচ্ছি। তার মানে এই ধাতু সমূহের সাথে আবার এদের বিক্রিয়া হবে, পানির সাথে বিক্রিয়া হবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া হবে, আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া হবে। তার মানে আমরা মোট কয়জনের সাথে রিঅ্যাকশন দেখব? 7 জনের সাথে রিঅ্যাকশন দেখব। কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, পানি, অ্যাসিড, হাইড্রোজেন। এই যে অধাতু 4টা আর কমন জিনিস 3টা, এই 7 জনের সাথে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর রিঅ্যাকশনটাই হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? তাহলে দেখো, পড়াশোনাটা করতে হবে গুছিয়ে, সাজিয়ে, টেকনিক দিয়ে, কৌশলে এবং ফিল নিয়ে। যদি তুমি এই শব্দগুলোকে বাদ দিয়ে পড়ো, তাহলে ওই পড়ায় বরকত পাবে না। আজকে পড়বে, 3 দিন পরে ভুলবে, 4 দিন পর বই খুলবে, 5 দিন পর বিরক্ত লাগবে। কিন্তু তুমি যদি পড়াশোনাটাকে গুছিয়ে, সাজিয়ে, কৌশলে, টেকনিক দিয়ে, স্ট্র্যাটেজি ফলো করে, ফিল নিয়ে পড়ো, গুছিয়ে, সাজিয়ে, টেকনিক দিয়ে, কৌশল দিয়ে পড়ো, তাহলে সেই পড়াটা দীর্ঘস্থায়ী হবে, পড়তে ভালো লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি তোমাদেরকে কেমিক্যাল প্রপার্টি কীভাবে পড়তে দেখাইছি। তাহলে দেখো, এটা মুছে ফেলবো, এই পুরো বোর্ড এখন মুছে ফেলবো। মুছে ফেলার আগে একবার সামারি দিয়ে দিচ্ছি। কেমিক্যাল প্রপার্টি বলতে কেমিক্যাল রিঅ্যাকশনকে বোঝাচ্ছে। কেন একটা মৌল কেমিক্যাল রিঅ্যাকশন করবে? কারণ সে চায় তার ক্ষুধা মেটাতে। তার ক্ষুধা হচ্ছে তার 8টা ইলেকট্রন চাই। কারণ তার যদি ইলেকট্রন কম থাকে বা বেশি থাকে, সে সেটা চায় না, সে 8টি ইলেকট্রনই চায়। তাই সে অষ্টক পূরণ করতে চায়, স্থিতিশীলতা অর্জন করতে চায়। আর এই কাজটা করতে পারে ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে। ইলেকট্রন দান করার জন্য একজন লাগবে, গ্রহণ করার জন্য একজন লাগবে। আমরা যখন জাকাত দিব, জাকাতের ক্ষেত্রে একজন থাকবে জাকাত দাতা, আর কিছু থাকবে জাকাত গ্রহীতা। তাদের মাধ্যমে জাকাত প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তেমনি ইলেকট্রনের আদান প্রদান, এখানে থাকবে ইলেকট্রন দাতা এবং ইলেকট্রন গ্রহীতা, তাদের মাধ্যমে এই কাজটা সম্পন্ন হবে। তো আমার এই ব্যাপারটাকে আমরা দেখাচ্ছি। দেখো, তাহলে ইলেকট্রন দাতাকে আমরা বলি ধাতু বা মেটাল, ইলেকট্রন গ্রহীতাকে আমরা বলি অধাতু বা নন মেটাল। তো এই মেটাল এবং নন মেটাল এদের মধ্যে রিঅ্যাকশন করেই আমার কি হবে? স্থিতিশীলতা অর্জন করবে, অষ্টক পূরণ করবে, যৌগ গঠন করবে, কেমিক্যাল প্রপার্টি পেয়ে যাব। তাহলে এই হচ্ছে গ্রুপ 1 এর ধাতু, অনুরূপভাবে গ্রুপ 2 এর ধাতু, আর এরা হচ্ছে অধাতু, আর এরা হচ্ছে কি আমার কমন জিনিস। আরও অধাতু আছে, কিন্তু আমাদের বইয়ে এই 7টা বিক্রিয়া আছে, তাই আমরা 7টা বিক্রিয়া দেখাচ্ছি। আমাদের বইয়ে এই 7 রিঅ্যাকশন আছে, তার মানে 7 রিঅ্যাকশন আমরা এখন দেখব। সো আমাদের এখন কি দেখব? আমরা 7R দেখব। 7R মানে কি? 7R মানে 7 রিঅ্যাকশন। তাহলে এটা আজীবন মনে রাখবা, এস ব্লক মৌলের কেমিক্যাল প্রপার্টি মানে 7R। তাহলে এগুলো কেন লিখে দিচ্ছি? কারণ আমাদের তো এখন হয়তো এই ক্লাসটা করতেছি, আমার কাছে মনে হচ্ছে পড়াটা কম, কিন্তু যখন পুরো চ্যাপ্টার শেষ হবে তখন তুমি দেখবে এস ব্লকের বিক্রিয়া, পি ব্লকের বিক্রিয়া, ডি ব্লকের বিক্রিয়া, অনেক পড়া। তখন তোমার এই শব্দগুলো মনে রাখতে হবে। এই শব্দগুলো তোমার এই পড়াটাকে সহজ করে দিবে। তার মানে এস ব্লক বললেই 7R, 7R মানে 7টা রিঅ্যাকশন। এস ব্লক বললেই 7টা রিঅ্যাকশন আমরা দেখব। 1 2 3 4 5 6 7টা রিঅ্যাকশন। ওকে, শুরু করি। 7টা রিঅ্যাকশন আমরা এখন দেখব। তাহলে ফার্স্ট রিঅ্যাকশনটা যাবে কার সাথে? ফার্স্ট রিঅ্যাকশনটা আমরা করব
কার্বনের সাথে। মুখস্থ করাবো না ইনশাল্লাহ, যা পড়াবো বুঝে বুঝে ফিল করে পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আসো 7 রিঅ্যাকশন। 7 রিঅ্যাকশন। ওকে, ফার্স্ট অফ অল আসো নাম্বার 1 #1। তার মানে 1 নাম্বার রিঅ্যাকশনটা হবে কার্বনের সাথে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ধাতু। তার মানে আমরা ফার্স্ট অফ অল দেখব গ্রুপ 1 এর সাথে কার্বন, গ্রুপ 1 প্লাস কার্বন, এরপর দেখব গ্রুপ 2 প্লাস কার্বন। পাশাপাশি লিখে দিচ্ছি যাতে করে মনে রাখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। গ্রুপ 2 প্লাস কার্বন। আলহামদুলিল্লাহ। তাহলে এবার দেখো, ওকে, তাহলে গ্রুপ 1 প্লাস কার্বনের মধ্যে দেখো গ্রুপ 1 এর সাধারণ ধাতুকে আমরা m দ্বারা প্রকাশ করতেছি, তাহলে m প্লাস কার্বন। তো এখানে একটা ব্যাপার আছে, m এর সাথে কার্বন বিক্রিয়া করে কি করবে, তার একটা যৌগ উৎপন্ন করবে। আচ্ছা, তো এখন এখানে শেষ হয় নাই, শেষ হবে একটু পরে। আর গ্রুপ 2 কে আমরা জেনারেল নাম জি দিয়ে প্রকাশ করতেছি, আমাদের বইয়ে জি দ্বারা প্রকাশ করছে। গ্রুপ 2 এর সাথে কার্বন বিক্রিয়া করে একটা যৌগ প্রস্তুত করবে। তাহলে m হচ্ছে গ্রুপ 1 এর কমন নেম আর জি হচ্ছে গ্রুপ 2 এর কমন নেম। তার মানে গ্রুপ 1 এর কমন নেম হচ্ছে m আর গ্রুপ 2 এর কমন নেম হচ্ছে জি, অর্থাৎ জি দ্বারা গ্রুপ 2 এর সকল মৌলকে বুঝাবো আর m দ্বারা গ্রুপ 1 এর সকল মৌলকে বুঝাবো। ঠিক আছে, তাহলে এবার আসো রিঅ্যাকশনটা কিভাবে হবে দেখো। কার্বনের 4টা ইলেকট্রন, আবার বলছি কার্বনের 4টা ইলেকট্রন, কার্বনের 4টা ইলেকট্রন, আবার বলছি কার্বনের 4টা ইলেকট্রন। সিঙ্গেল কার্বন কখনো গ্রুপ 1 এর ধাতুর সাথে বিক্রিয়া করে না। তাহলে বিক্রিয়াটা করে কে? বিক্রিয়াটা করে এই যে কার্বনের 3টা ইলেকট্রন আরেকটা কার্বনের 3টে ইলেকট্রনের সাথে বন্ড করে, প্রথমে সমযোজী বন্ড। তাহলে কার্বনের 3টে ইলেকট্রন নিয়ে নাও, এটা 3টে ইলেকট্রন নিয়ে নাও, তাহলে এই কার্বনের 3টে ইলেকট্রন এই কার্বনের 3টে ইলেকট্রনের সাথে বন্ড করে 3টা বন্ড করে তারা। এইটাকে আমরা বলি C2, এটাকে আমরা বলি C2 মানে কার্বন 2। তাহলে কার্বনের 4টে ইলেকট্রনের মধ্যে 3টা ইলেকট্রনে আরেকটা কার্বনের 3টে ইলেকট্রনের সাথে বন্ড করে, সমযোজী বন্ড, ইলেকট্রন শেয়ার, C2। আরেকটা ইলেকট্রন হাইল্লা, হাইল্লা হাইল্লা মানে খালি, আরেকটা ইলেকট্রন খালি, ওইটা যাদেরকে দেয় তারা হচ্ছে ধাতু। তো বেসিক্যালি আরেকটা ইলেকট্রন খালি, তো এইটা আসলে এই এখানে তোমার এই ইলেকট্রনটা যাদেরকে দেয়, যাদের সাথে বন্ড করে সে হচ্ছে ধাতু। তার মানে এখানে ধাতু আসবে, ধাতু হিসেবে মনে করো আমরা এখানে সোডিয়ামকে নিয়ে আসতে পারি, তাহলে সোডিয়াম, তো সোডিয়াম প্লাস কার্বন মাইনাস হবে, আবার এখানে সোডিয়াম, সোডিয়াম প্লাস কার্বন মাইনাস হবে। তার মানে এভাবে এরা কি করে, এই বন্ডটা করে। অর্থাৎ সোডিয়ামের একটা ইলেকট্রন বেশি ছিল, কার্বনের একটা ইলেকট্রনের অভাব ছিল, কার্বনের এখানে একটা জাস্ট সিঙ্গেল ইলেকট্রন ছিল। দেখো ভালো করে, কার্বন এখানে জাস্ট একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল। তো কার্বন চাচ্ছে, দেখো কার্বনের ভালো করে খেয়াল করো, এখানে কার্বন কার্বনের সাথে 3টা বন্ড করেছে, 3টা বন্ড মানে 6টা ইলেকট্রন, আর এখানে আছে একটা ইলেকট্রন। তাহলে কার্বনের ইলেকট্রন কয়টা হলো, 7টা হলো। তাহলে কার্বনের কয়টা ইলেকট্রন দরকার অষ্টক পূরণের জন্য, আরেকটা ইলেকট্রন দরকার। ওই ইলেকট্রন কোথায় পাবে, সোডিয়াম থেকে পাবে। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন কার্বনকে দিল, ফলে কার্বন মাইনাস হয়ে গেল, কারণ যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে সে মাইনাস হয়ে যাবে। তাহলে সোডিয়াম কার্বনকে একটা ইলেকট্রন দরকার অষ্টক পূরণের জন্য, 7টা আছে, একটা ইলেকট্রন দরকার, দিছে, সে মাইনাস হয়ে গেল। আর সোডিয়াম যেহেতু ইলেকট্রন দিয়ে দিছে, যদি ইলেকট্রন দিয়ে দেয় সে প্লাস হয়। তার মানে এই যৌগটা গঠিত হলো। আবার বলছি, পুরো ব্যাপারটা আবার বলছি, মুখস্থ করাবো না, আমি আমার বাচ্চাদেরকে মুখস্থ করাবো না। প্রথমত কার্বন 4টে ইলেকট্রন, কার্বন 4টে ইলেকট্রন, তারা কি করে নিজেদের মধ্যে 3টা বন্ড করে। 3টা বন্ড করার ফলে 3টে ইলেকট্রন দিয়ে 3টা বন্ড করে, তাহলে 3টে ইলেকট্রন মুছে দিব, 3টে ইলেকট্রন মুছে দিব, আমি মুছলাম না, তোমরা মুছে দিও। তাহলে আর বাকি আছে কয়টা, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। তাহলে এখন দেখো এই কার্বনের ইলেকট্রন কত হলো, বন্ডে আছে 6টা আর এখানে আছে একটা, তাহলে মোট হইল 7টা ইলেকট্রন। তো 7টা ইলেকট্রন হইলে সে অষ্টক পূরণ করতে পারে নাই। তখন এই কার্বনটা কি করে, পাশে একটা সোডিয়াম থেকে ইলেকট্রন গ্রহণ করে, এই যে সোডিয়াম থেকে ইলেকট্রনটা গ্রহণ করে, ফলে কার্বনটা কি হয়, মাইনাস হয়, সোডিয়ামটা কি হয়, প্লাস হয়।
এটাও সেম কাজ করে, সোডিয়াম প্লাস হয়, কার্বনটা মাইনাস হয়। তাহলে একটা যৌগ গঠন করে, এই যৌগটার নাম হয় সোডিয়াম 2 কার্বন 2। তাহলে এই যৌগটা গঠন করার জন্য কার্বন 2টা দরকার ছিল, সোডিয়াম 2টা দরকার ছিল। তাহলে সোডিয়াম 2 কার্বন 2 সোডিয়াম কার্বনেট তৈরি করে, কার্বাইড তৈরি করে, কার্বাইড নাম লিখে দিচ্ছি, সোডিয়াম কার্বাইড তৈরি করে। নামকরণ পড়াবো, তখন তোমরা নিজেরাও নামকরণগুলো পারবা, কার্বাইড। এখন তাহলে আমরা যখন জেনারেল নাম লিখব তাহলে এখানে M2 দিতে হবে। কেন M2 দিতে হবে? কারণ হচ্ছে দুইটা ধাতু দরকার। কেন দুইটা ধাতু দরকার? কারণ দুইটা কার্বনেরই একটা একটা ইলেকট্রন দরকার। তাহলে দুইটা কার্বনকে দুইটা ধাতু কি দিবে? ইলেকট্রন দিবে। তাহলে দুইটা ধাতু দরকার, দুইটা কার্বন দরকার। যদি দুইটা ধাতু আর দুইটা কার্বন থাকে তাহলে কোন যৌগটা গঠিত হবে? M2C2। ফর এক্সাম্পল সোডিয়াম 2টা কার্বন 2টা, সোডিয়াম কার্বাইড। মুখস্থ করে লাভ নাই, এটাই হচ্ছে কার্বনের সাথে গ্রুপ 1 এর বিক্রিয়া। মেকানিজম হচ্ছে এটা, দিস ইজ কল মেকানিজম। মেকানিজম শব্দের অর্থ হচ্ছে কিভাবে হচ্ছে সেই ব্যাপারটা, এটাই হচ্ছে মেকানিজম। পরে আসো গ্রুপ 2তে, কার্বনের সাথে গ্রুপ 2 এর বিক্রিয়াতে আসো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আসো গ্রুপ 2তে কার্বনের সাথে গ্রুপ 2 এর বিক্রিয়াতে আসো, আরেকটু ক্লিয়ার হবে। গ্রুপ 2 ম্যাগনেসিয়াম নিয়ে করি, ম্যাগনেসিয়ামকে বেস করে করতেছি। তাহলে গ্রুপ 2কে আমরা জেনারেলি জি দ্বারা প্রকাশ করি, জি এর সাথে কার্বন কি বিক্রিয়া করে সেটা দেখব। আগেই বলছি কার্বন সিঙ্গেল বিক্রিয়া করে না, তাহলে কার্বনরা কি করবে? নিজেদের মধ্যে আগে বিক্রিয়া করে ফেলবে। তাহলে কার্বন নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? C2 উৎপন্ন করবে, তার মানে C2। কার্বন নিজেদের মধ্যে কি করে না? বিক্রিয়া করে না, এটা আগেই বলছি। এখন এদের প্রত্যেকের কয়টা ইলেকট্রন দরকার? একটা করে ইলেকট্রন দরকার। তো এখানে এমন একজনকে দরকার যে দুইটা ইলেকট্রন সাপ্লাই দিবে। তো আমাদের ম্যাগনেসিয়ামের 2+, ম্যাগনেসিয়ামের দুইটা ইলেকট্রন বেশি আছে শেষ কক্ষপথে, সে দুইটা দিয়ে দিবে, একটা ওকে দিবে, একটা ওকে দিবে, ফলে সে ম্যাগনেসিয়াম 2+ হবে আর ওরা 2- হবে। তাহলে এই যৌগটা গঠিত হবে। ম্যাগনেসিয়ামের দুইটা ইলেকট্রন বেশি আছে, সে ওটা দিয়ে দিবে, আর দুইটা কার্বন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, ফলে সবাই কি করবে? অষ্টক পূরণ করবে। তাহলে ম্যাগনেসিয়াম একটা, কার্বন দুইটা। তাহলে আমার এক্সাম্পল যদি দিতে চাই, ম্যাগনেসিয়াম একটা হলেই হচ্ছে, কারণ একটা ম্যাগনেসিয়ামে দুইটা ইলেকট্রন সাপ্লাই দিতে পারছে। এখানে দুইটা সোডিয়াম কেন দরকার ছিল? কারণ দুইটা ইলেকট্রন দরকার ছিল। একটা সোডিয়াম একটা দিতে পারে, দুইটা দিতে পারে না, তাই দুইটা সোডিয়াম দরকার ছিল। এখানে ম্যাগনেসিয়াম একাই দুইটা দিতে পারে, তাই ম্যাগনেসিয়াম একাই হবে, কার্বন 2। তাহলে এখানে কি উৎপন্ন হয়? একটা ম্যাগনেসিয়াম দুইটা কার্বন, ম্যাগনেসিয়াম কার্বাইড। এটার নামও কার্বাইড। তাহলে এটার নামও কি? কার্বাইড, ম্যাগনেসিয়াম কার্বাইড। তাহলে আমার জেনারেল ফর্মুলা কি হবে? জেনারেল ফর্মুলা হবে একটা গ্রুপ 2 এর ধাতু, দুইটা না একটা, তার সাথে দুইটা কার্বন মিলে GC2 তৈরি করবে। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা হবে। এবার তুমি ম্যাগনেসিয়ামের জায়গায় অন্য একটা দাও না, সমস্যা নাই, শুধু বেরিলিয়াম দেওয়া যাবে না। তাহলে এক্সেপশন কি? এক্সেপশন হচ্ছে, এক্সেপশন কোনটাই জায়গায়? এক্সেপশন হচ্ছে বেরিলিয়াম দেওয়া যাবে না, কারণ বেরিলিয়াম 2+ হয় না। তো বেরিলিয়াম 2+ জীবনও হয় না। কেন হয় না? আজকের ক্লাসের শেষে অনুধাবনমূলক প্রশ্নে ব্যাখ্যা করব। তার মানে বেরিলিয়াম 2+ হয় না, তাই এখানে বেরিলিয়াম দেওয়া যাবে না। বেরিলিয়াম ছাড়া অন্যান্য গ্রুপ 2 এর যে কোনো মৌল দিতে পারবে, বেরিলিয়াম ছাড়া। বেরিলিয়াম দেওয়া যাবে না, কারণ বেরিলিয়াম 2+ হয় না। তাহলে এটা হচ্ছে আমাদের 7 রিঅ্যাকশনের 1 নাম্বার রিঅ্যাকশন। তোমরা কি লাইফে ফার্স্ট টাইমের মতো মেকানিজম দিয়ে রিঅ্যাকশন ফিল করতে পেরেছো? মেকানিজম দিয়ে রিঅ্যাকশন ফিল করতে পেরেছো? ফার্স্ট টাইম, এটা লাইফে ফার্স্ট টাইম, এবার ফার্স্ট টাইম। এভাবে মেকানিজম দিয়ে যদি তুমি ফিল করো, তোমাকে যত কঠিন বিক্রিয়ায় দেখ না কেন তুমি মিলাই ফেলতে পারবে। বলার তো দূরের কথা, আর উল্টা তোমাকে যত বিক্রিয়া দিবে তুমি মেকানিজম দিয়ে করে ফেলতে পারবে। তাহলে সামারি দিয়ে মুছে দিচ্ছি। সামারি হচ্ছে কার্বনের সাথে বিক্রিয়া। কার্বন কখনো সিঙ্গেল বিক্রিয়া করে না, প্রথমে তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে ফেলবে। কার্বন কার্বন নিজেদের মধ্যে বিক্রিয়া করে 6টা ইলেকট্রন হবে, আর এখানে একটা ইলেকট্রন থাকবে, তাহলে 7টা, একটা ইলেকট্রনের অভাব। তখন ওই গ্রুপ 1 এর অথবা গ্রুপ 2 এর মৌল এসে ওইটা দিয়ে দিবে। ওকে, তাহলে এখানে অবশ্যই C2 লাগবে, এখানেও C2 লাগবে। C3 কেন না? বুঝতে পারছো? C4 কেন না? শুধু C কেন না? হবে না, শুধু C দিলে হবে না, 3টা C আনলে হবে না, 4টা C আনলে হবে না, C লাগবে 2টা। মেকানিজম, মেকানিজম, মেকানিজমে বলতেছে C লাগবে 2টা, তাই 2টা C। ওকে, তাহলে C2 তার সাথে গ্রুপ 1 হলো M2,
গ্রুপ 2 হলো একটা জি। আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার হলাম। এবার আসো রিঅ্যাকশন 2 হ্যাশট্যাগ 2তে আসো। এবার বুঝে বুঝে পড়তে হবে, সেটা কেমিস্ট্রি হোক, সেটা বায়োলজি হোক, সেটা আইসিটি হোক, সেটা ফিজিক্স হোক, ঠিক আছে? তো তোমরা যারা এখনও ফিজিক্স, আইসিটি, কেমিস্ট্রি, বায়োলজি বুঝে বুঝে পড়া শুরু করো নাই, তারা বুঝে বুঝে পড়া শুরু করে দাও। আচ্ছা, এরপরও যদি তুমি না পারো আমাদের হেল্প নিবে, আমরা আছি ফিজিক্সের জন্য, আইসিটির জন্য, কেমিস্ট্রির জন্য, বায়োলজির জন্য, সবগুলোর জন্য আমরা আছি, আমাদের হেল্প নিবে। তারপরও মুখস্থ করা যাবে না। আজকে থেকে শপথ করে ফেলবো আমি আজকে থেকে আর কোনো পড়াই মুখস্থ করবো না, বুঝে বুঝে তারপর মুখস্থ করবো। আগে বুঝি তারপরে মুখস্থ করো। আমরা মুখস্থের বিরুদ্ধে নয়, আমরা মুখস্থের পক্ষে, তবে একটা আগে শর্ত আছে, সেটা হচ্ছে বুঝি তারপর মুখস্থ। তাহলে এবার আসো সেকেন্ড রিঅ্যাকশন। বিসমিল্লাহ। সেকেন্ড রিঅ্যাকশনটা দিব এরপরে অধাতু নাইট্রোজেনের সাথে। তাহলে গ্রুপ 1 উইথ নাইট্রোজেন, এরপর গ্রুপ 2 উইথ নাইট্রোজেন। এটা পড়াতে আমার আর সময় লাগবে না। কেন সময় লাগবে না? কারণ এর আগে মেকানিজম বুঝে গেছো তুমি। তাহলে এটা আমি দুমদাম পড়াই দিতে পারবো। ওকে, দেখো গ্রুপ 1 এর সাধারণ ধাতুকে এম বলবো, তার সাথে নাইট্রোজেন। গ্রুপ 2 এর সাধারণ ধাতুকে জি বলবো, তার সাথে নাইট্রোজেন। এবার দেখো এম এর সাথে নাইট্রোজেন। তোমরা যারা এখনও শেয়ার করো নাই, তোমার যদি মনে হয় যে এই ক্লাসগুলো সারা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টকে ফ্রিতে করানো দরকার, এই মহৎ কাজ রমজানে করতে পারি, সোয়াব হবে, সোয়াবের নিয়তে, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির নিয়তে। পড়াশোনাটা একটা ভালো কাজ, তাই না? পড়াশোনা না করলে তুমি আসলে জানতে পারবে না, জ্ঞান অর্জন করতে হবে। তবে এখানে একটা কথা আছে, আমাদেরকে বলেছে জ্ঞান অর্জন প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, তবে এখানে এই জ্ঞান অর্জন বলে নাই কিন্তু, এখানে বলছে কি ইলমে জ্ঞান, ইলমে দিন। আবার অনেকে মনে করে দে এ ফরালাহা ইনলেকে ফরজ, না না, এ ফরালাহারে ফরজ না করে ভাই, ইলমে দিন অর্জনটা ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দিন অর্জন করতে হবে। তবে এই পড়াশোনাটাও লাগবে দুনিয়াবি কাজের জন্য, কারণ শুধু তুমি আখেরাত চিন্তা করলে হবে না, দুনিয়াও আগে, দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে, দুনিয়াও লাগবে। দুনিয়ায় চলতে না পারলে আখেরাতে তুমি কি ফসল পাবা? দুনিয়ায় গাছ লাগাইতে হবে, এমনভাবে গাছ লাগাইতে হবে যেন আখেরাতে আবার ফল পাও। দুনিয়ায় লাগাবো গাছ, আখিরাতে পাবো ফল। দুনিয়ায় গরু পালবো, আখিরাতে দুধ খাবো, এটাই হচ্ছে কথা, ঠিক আছে? ওকে, তাহলে তুমি যদি ভালো মতো ফল না গাছ না লাগাও, ভালো মতো ফল পাবে না। দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। ওকে, তবে বুদ্ধিমানরা আখিরাতকে প্রাধান্য দেয়, দুনিয়াকে আবার অবহেলা করে না। দুটা শব্দ, দুনিয়াকে অবহেলা করা যাবে না, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। দুটা শব্দ, দুনিয়াকে অবহেলা করা যাবে না, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। তাহলে এবার আসো গ্রুপ 1 এর সাথে নাইট্রোজেন, গ্রুপ 2 এর সাথে নাইট্রোজেন। ওকে, তাহলে এইটাও আমরা মেকানিজম দিয়ে দেখব। নাইট্রোজেনের 5টা ইলেকট্রন। তো নাইট্রোজেনের যে কাজটা করে সেটা হচ্ছে সে সিঙ্গেল বিক্রিয়া করে না। নাইট্রোজেনের 5টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? নাইট্রোজেনের 5টা ইলেকট্রন। তো 5টা ইলেকট্রন হওয়ার কারণে সে কি করে দেখো, নাইট্রোজেনের 5টা ইলেকট্রনের মধ্যে সে কি করে দেখো, তার 5টা ইলেকট্রন আমরা দিয়ে দিচ্ছি, 5টা ইলেকট্রন এখানে দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5। আরেকটা নাইট্রোজেন নিব, তারও 5টা ইলেকট্রন। ওকে, তো এখানে নাইট্রোজেন এই নাইট্রোজেনের সাথে বন্ড করবে দুইটা। নাইট্রোজেনের ইয়াটা একটু জটিল আছে, বুঝতে হবে। নাইট্রোজেনের এটা কিন্তু সহজ না, একটু জটিল আছে। আমরা তাই আগে একটা কাজ করি, মেকানিজম দেখানোর আগে তোমাদেরকে বিক্রিয়াটা লিখে ফেলি। মেকানিজম থাক, বিক্রিয়াটাও এগে লিখে ফেলি। নাইট্রোজেনের এটা একটু জটিল আছে, বেশি না। নাইট্রোজেন লাগবে আমাদের দুইটা নাইট্রোজেন আনলাম, আর ধাতু লাগবে আমাদের 3টা। ধাতু লাগবে আমাদের কয়টা? ধাতু লাগবে আমাদের M3N2। তাহলে ধাতু লাগবে আমাদের এখানে, নাইট্রোজেন হচ্ছে M3N, দাঁড়াও একটু করে, আমি দুঃখিত, M3N। হ্যাঁ, তাহলে আমাদের নাইট্রোজেন হচ্ছে একটা হলেই চলবে, এখানে আমরা 2 দিব, আর এখানে 6 দিব, এখানে 2 দিব। এই যে এটা হচ্ছে মূল বিক্রিয়াটা। তো আমাদের নাইট্রোজেন লাগবে দুইটা নাইট্রোজেন লাগবে আমাদের, 2টা নাইট্রোজেন রাখলাম, আর 6টা ধাতু লাগবে। তাহলে আমাদের মেকানিজমটা দেখো, মেকানিজমটা আমরা দেখাচ্ছি তোমাদেরকে কি হবে। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, তাহলে নাইট্রোজেন 5টা ইলেকট্রন থাকবে তার এখানে। তো তাহলে নাইট্রোজেনের 5টা ইলেকট্রনের মধ্যে 1টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন আছে নাইট্রোজেনের। এখন তার অষ্টক পূরণের জন্য কয়টা ইলেকট্রন দরকার বলো তো তোমরা? নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন আছে? 5টা আছে। অষ্টক পূরণের জন্য কয়টা দরকার?
3টা দরকার। তাহলে একটা নাইট্রোজেনের অষ্টক পূরণের জন্য 3টা ইলেকট্রন দরকার। এখন 3টে ইলেকট্রন কে দিতে হবে? গ্রুপ 1-এর কাউকে দিতে হবে। তো গ্রুপ 1-এর তো ওরা দিতে পারে একটা, যেমন সোডিয়ামের কথা বলি, সোডিয়াম দিতে পারে একটা। ধর একটা সোডিয়ামকে আনলাম, সে প্লাস হয়ে গেল, নাইট্রোজেনকে একটা দিয়ে দিল, ফলে নাইট্রোজেন মাইনাস হয়ে গেল। সোডিয়াম আরেকটা আনলাম, সে নাইট্রোজেনকে দিয়ে দিল, ফলে সে প্লাস হলো, ও মাইনাস হয়ে গেল। আরেকটা সোডিয়ামকে আনলাম, সে নাইট্রোজেনকে দিয়ে প্লাস হয়ে গেল, নাইট্রোজেন মাইনাস হয়ে গেল। তাহলে এই যে একটা একটা করে ইলেকট্রন দিয়ে 3টে ইলেকট্রন দরকার ছিল, সোডিয়াম একটা দিয়েছে, এ সোডিয়াম একটা দিয়েছে, এ সোডিয়াম একটা দিয়েছে। তাহলে নাইট্রোজেনের কয়টা দরকার ছিল? 3টা দরকার ছিল, সে 3টা পেয়ে গেছে। তাহলে একটা নাইট্রোজেনকে যদি তুমি ক্ষুধা মেটাতে চাও, তাহলে কয়টা সোডিয়ামকে লাগবে? ওর একটা হবে না, 2টা হবে না। ও রমজানও কি করতেছে দেখো না, ওর একটা হচ্ছে না, 2টা হচ্ছে না, ও 3টা নিয়ে তারপরে ক্ষুধা মেটাচ্ছে। পরেটা আর কি, পরেটা বলছি, তুমি কি মনে করছো এই যে সোডিয়াম হচ্ছে এটা পরেটা? রুটি একটা রুটি খাইছে, ফ্যাট না ভরে, আরেকটা খাইছে, ফ্যাট না ভরে, আরেকটা খাইছে, তারপরে ঠিক আছে, ওকে। তাহলে 3টা রুটি, ক্ষুধা, বুঝতে হবে। তাহলে একটা সোডিয়াম, একটা নাইট্রোজেন, 3টা সোডিয়াম লাগে। তা আমরা যদি তাও এখানে দেখো, তাও এই 2টা কি থাকে? মুক্তভাবে থেকে যায়, মুক্তভাবে। তো আবার ওইরকম যদি আমরা আরেকটা এই কনফিগারেশন নিই, এই যেটাকে আমরা বলতেছি একটা নাইট্রোজেন 3টা সোডিয়াম, তাহলে সোডিয়াম 3 নাইট্রোজেন। এরকম যদি আরেকটা যৌগ আনি, এই ধরনের যদি আরেকটা যৌগ আনি, এই যে সোডিয়াম আর 3টা নাইট্রোজেন, নাইট্রোজেন প্লাস, নাইট্রোজেন প্লাস, নাইট্রোজেন প্লাস, 3টা নাইট্রোজেন প্লাস, আর সোডিয়ামের এখানে 3 নাইট্রোজেন, এখানে 3 মাইনাস, তাহলে এটাও কি হবে? এটা হবে সোডিয়াম 3 নাইট্রোজেন। আবার এরকম যখন 2টা যৌগ আনবো, তখন এই 2টা যৌগের এদের মধ্যে আবার একটা বন্ড হবে, হ্যাঁ, নতুন করে আবার একটা নতুন করে বন্ড হয়ে আবার এরা আরও একটা বিশাল বড় যৌগ গঠন করবে। সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা, অষ্টক পূরণের জন্য যৌগ গঠিত হয়। তাহলে নাইট্রোজেনের 5টা ছিল, 3টে ইলেকট্রন দরকার ছিল, 3টা সোডিয়ামের সাথে অষ্টক পূরণ করে যৌগ গঠন করছে। ও অষ্টক পূরণের জন্য যৌগ গঠন করছে। যখন অষ্টক পূরণের জন্য যৌগ গঠন হবে, এরপর কি বললাম? অষ্টক পূরণের জন্য যৌগ গঠন হবে এরপর এবার তারা চাইবে কি জানো? তাদের তো অষ্টক পূরণ শেষ, এবার তারা চাইবে তাদের জ্ঞান ভারী করা, তাদের দল ভারী করা, তাদের গ্যাং ভারী করা। তাহলে প্রত্যেকটা মোলের 2টা টার্গেট, একটা হচ্ছে অষ্টক পূরণ করবে, যদি অষ্টক পূরণটা হয়ে যায় তাদের সেকেন্ড টার্গেটটা হচ্ছে তাদের দল ভারী করবে, গ্যাং ভারী করবে। তাই তারা আবার কি করে? একটা যৌগের সাথে আরেকটা যৌগ আবার বন্ড করার ট্রাই করে। তাহলে দেখো, এটা একটা যৌগ অষ্টক পূরণ করে ফেলছে, এটা আরেকটা যৌগ অষ্টক পূরণ করে ফেলছে, এবার তাদের গ্যাং ভারী করবে, তাই আবার তারা কি করছে? বিক্রিয়া করেছে। তাই আমার এখানে মোট সোডিয়াম দরকার হয়েছে 6টা, নাইট্রোজেন দরকার হয়েছে 2টা, কিন্তু যৌগ কি? যৌগ হচ্ছে M3N। তার মানে আমরা যদি এটা তোমাকে বুঝাই, লিখে বুঝাই, তাহলে লিখে বুঝালে এটা আমরা কোথায় লিখব? এটা আমরা এই যে এখানে মুছে লিখতেছি, দেখো। তাহলে আমরা যদি লিখে বুঝাই তোমাকে, তাহলে সেটা হবে, দেখো, সোডিয়াম 3টা, নাইট্রোজেন 1টা, এরা মিলে একটা যৌগ গঠন করবে সোডিয়াম 3 নাইট্রোজেন। কিন্তু তারা আবার গ্যাং ভারী করতে চাইবে, তাই তারা আবার কি করবে? এরকম আরও একটা যৌগ আসে, তাদের সাথে বন্ড করবে। তার মানে সোডিয়াম 3 নাইট্রোজেন এটা 2বার হবে। তো এটা 2বার হতে হলে সোডিয়াম মোট দরকার 6টা, নাইট্রোজেন মোট দরকার 2টা। আমরা মোটের হিসাবটা করি, তাহলে সোডিয়াম মোট দরকার 6টা, নাইট্রোজেন মোট দরকার 2টা, তারা মিলে এই যৌগটা গঠন হবে। এখানে যৌগ কয়টা? 2টা, 2 ইন্টু এত, তার মানে এখানে যৌগ একটা না, যৌগ 2টা, এই একটা যৌগ, এই একটা যৌগ। তো তারা আবার পাশাপাশি অবস্থান করতেছে কেন? গ্যাং ভারী করার জন্য। তাহলে আমাদের সাধারণ সংকেতটা কি হবে? 6M 2 নাইট্রোজেন 2M3N। তোমাদের বইয়ে এই সাধারণ সংকেতটা লেখা আছে, মিলাই দেখো, মেকানিজম সহ, মুখস্থ না। আবার বলছি, নাইট্রোজেন 5টা ইলেকট্রন আছে, অষ্টক পূরণের জন্য 3টা দরকার, নিয়ে আসো 3টা সোডিয়াম, নিয়ে আসছি, যৌগ গঠন হয়ে গেছে। তারপরও শান্তি নাই, গ্যাং ভারী করতে হবে, তাই আবার তারা 2টা মিলে একটা গ্যাং তৈরি করে। তাই আমাদের বইয়ে লেখা আছে 2 ইন্টু 2 মানে 2টা যৌগ, সোডিয়াম 3 নাইট্রোজেন। বুঝাতে পারছি? ঠিক আছে, পড়াশোনা করতে হবে মজা নিয়ে। অনুরূপভাবে এখানে কি হবে? অনুরূপভাবে এখানে কি হবে? এখানে একটা মজা, এখানে একটা মজা বেশি, এখানে একটা মজা বেশি। দেখো, সোডিয়াম তো নাইট্রোজেন, নাইট্রোজেনের 5টা ইলেকট্রন, আর গ্রুপ 2 হিসেবে ম্যাগনেসিয়াম নিব। ম্যাগনেসিয়ামের কয়টা? ম্যাগনেসিয়াম 2টা দিতে পারে।
তাহলে দেখো 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 ম্যাগনেসিয়াম 2টা দিতে পারে, ও 3টা দরকার। হইল নি? ও 2টা দিতে পারে, ও 3টা দরকার। তাহলে তো হইল না, মিলে না, মিলে না। ওর 2টা, ওর 3টা। আচ্ছা আরেকটা ম্যাগনেসিয়াম আনো, আনলাম, ও আবার 2টা দিবে, তাও হইল না, কারণ 4টা আর এখানে 3টা, হচ্ছে না তো। 4টা 3টা। ম্যাগনেসিয়ামকে আধান করে ফেলো, কেটে অর্ধেক করে ফেলো, লাভ নাই। অর্ধেক করেও কোনো লাভ নাই। ম্যাগনেসিয়ামকে অর্ধেক করা যায়? যায় না তো। ম্যাগনেসিয়াম দিলে 2টা একসাথে দিবে, না দিলে দিবে না, মনে রাখতে হবে। তাহলে কি করব কি করব কি করব? ও আচ্ছা আচ্ছা দাদা, দাদা একটা কাজ করেন না দাদা, আরেকটা ম্যাগনেসিয়াম নিয়ে আসেন না। ঠিক আছে দাদা, আমার কথা মতো আরেকটা ম্যাগনেসিয়ামও নিয়ে আসলাম। তাহলে কয়টা হয়ে গেল? 6টা। তো দাদা আপনি নাইট্রোজেন আরেকটা নিয়ে আসেন না। ঠিক আছে, আপনার কথা মতো নাইট্রোজেনকেও আরেকটা নিয়ে আসলাম। কয়টা হলো দাদা? দাদা এবার ঠিক আছে, এবার এখানে দাদা 6টা, এখানেও 6টা। তাহলে দাদা এবার কিন্তু একেবারে পুরোটা ঠিক আছে। ও দাদা আপনাদের এখানে তো সুখ আর সুখ, শান্তি আর শান্তি। যখন আমি কলকাতা গিয়েছিলাম, দাদারা বলে, ও দাদা ও পা বাংলা থেকে এসেছো, ওখানে তো সুখ আর সুখ, শান্তি আর শান্তি। ঠিক আছে, ওকে। তো এই যে দাদা এখানে 3টা ম্যাগনেসিয়াম আর 2টা নাইট্রোজেন হলে অষ্টক পূরণ করতে পারে, কারণ 3টা ম্যাগনেসিয়াম 6টা করে দিবে, ওদের 6টা দরকার হবে। তাহলে আমাদের যৌগটা কি হবে? আমাদের যৌগটা হবে এই যৌগটা। তাহলে যৌগটা কি বলো না? ম্যাগনেসিয়াম 2টা 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 করে 6টা দিবে, নাইট্রোজেন 3টা 3টা করে 6টা নেবে। তাহলে যৌগটা হবে কি? ম্যাগনেসিয়াম 3 নাইট্রোজেন 2। তাহলে ম্যাগনেসিয়াম কয়টা দরকার? ম্যাগনেসিয়াম 3টা দরকার। নাইট্রোজেন কয়টা দরকার? নাইট্রোজেন 2টা দরকার। তাহলে ম্যাগনেসিয়াম 3টা, নাইট্রোজেন 2টা। তো এটাকে আমরা দেখাবো নাইট্রোজেন 2টা দরকার না, নাইট্রোজেন 2টা। ঠিক আছে, ওকে। তাহলে এই, তাহলে নাইট্রোজেন 2টা, ম্যাগনেসিয়াম 3টা। তাহলে আমাদের জেনারেল ফর্মুলা কি হবে? জেনারেল ফর্মুলা হবে 3G এরপর 2N, ফলে G3N2। এটা হবে আমাদের জেনারেল ফর্মুলা। কেমন লাগতেছে তোমাদের দেখে বলো তো? এই কমেন্টে একটু দেখি, তোমরা বলো তো কেমন লাগতেছে তোমাদের? হ্যাঁ, মজা আছে? কেমিস্ট্রি পড়ে মজা আছে? এই যে দেখো মেকানিজম বুঝলে মজা। 3টা ম্যাগনেসিয়াম 2টা নাইট্রোজেন, মেকানিজম বুঝলে মজা। এরপর আসো অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিজেনের সাথে বিক্রিয়াটা তোমরা পারবে, আর দেখাচ্ছি না, সেম মেকানিজম দিয়ে করবে। হ্যালোজেনের সাথে বিক্রিয়াটা দেখাবো, অক্সিজেনের সাথে সেম মেকানিজমে করবে। দেখি ওরা লাইফ টাইম কমেন্ট বলো তো দেখি, কেমন মজা আছে? মজা, মজা। আজকে পার্টিসিপেন্ট কম কেন? এটা কোনো কথা? রমজান মাস, তাহলে একটা কাজ করতে হবে, ক্লাসগুলো ডিলিট করে দিতে হবে। আজকের পর থেকে সব ক্লাস ডিলিট করে দিব, কোনো ক্লাস রাখবো না। তোমরা ক্লাস না করলে ক্লাস রাখবো না, ক্লাস সব কেটে দিব, একদম সব ক্লাস কেটে দিব, কোনো ক্লাস থাকবে না। আমরা এমন একটা টাইমে দিছি, এই টাইমে তোমার না আছে নামাজ, এই টাইমে না আছে কিছু, এই টাইমে তুমি ক্লাস না করলে কি করবে? ঘুমাবে, অথবা অন্য স্যারের ক্লাস করবে। অন্য স্যারের ক্লাস করলে ইটস ওকে, কোনো আমার আপত্তি নাই, কিন্তু এই টাইমে যদি তুমি ওয়েস্ট করো আমার আপত্তি আছে। তাহলে এবার আসো ভাইয়া, 3 নাম্বার রিয়াকশন হচ্ছে অক্সিজেনের সাথে। 3 নাম্বার রিয়াকশনটা তোমরা নিজেরা করো, আমি আর করতেছি না। 4 নাম্বার রিয়াকশন হচ্ছে হ্যালোজেনের সাথে। হ্যালোজেনের সাথে রিয়াকশনটা সহজ, তাই ওটা দেখাচ্ছি। 4 নাম্বার রিয়াকশন দেখানোর পর 5 নাম্বার রিয়াকশনে যাব। 4 নাম্বার রিয়াকশন #4। 4 নাম্বার রিয়াকশন হচ্ছে হ্যালোজেনের সাথে, তাহলে গ্রুপ 1 প্লাস হ্যালোজেন, হ্যালোজেন। তাহলে দেখো এই যে সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম প্লাস 2 ক্লোরিন, ক্লোরিন আর কি, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সরি ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন গ্যাস হবে নাকি 2 ক্লোরিন নিব, খুব একটা চিন্তার বিষয় হয়ে গেছে। ম্যাগনেসিয়াম একটা নিব, আর ক্লোরিন কি নিতে হবে? ক্লোরিন 2টা নিতে হবে, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে। তাহলে দেখো হ্যালোজেনের সাথে সহজ, তাই আমি আর খুব বেশি এটা ব্যাখ্যা করতেছি না। হ্যালোজেনের সাথে তোমরা সবাই জানো, সোডিয়ামের সাথে ক্লোরিন, খুব সিম্পল। ওর হচ্ছে একটা বেশি আছে, ওর একটা কম আছে, তাহলে ওর কাছ থেকে ওর কাছে ইলেকট্রন চলে যাবে। ওর 2টা বেশি আছে, 2টা ক্লোরিন আসবে, 2টা ফৈন্নি আসবে, ফৈন্নি, ক্লোরিন হচ্ছে ফৈন্নি। পৃথিবীর ফৈন্নি হচ্ছে কারা জানো? ক্লোরিন, হাইড্রোজেন, এর হচ্ছে ফৈন্নি। 2টা ক্লোরিন আসবে, 2টা ক্লোরিন এসে ম্যাগনেসিয়াম দাও না, দাও না, দাও না, তোমার 2টা আছে না, 2টা আছে যেগুলো দাও না, এগুলা হ্যাঁ 2টা দিয়ে দিবে, তাহলে এটা গঠিত হবে। তাহলে আমরা যদি জেনারেল ফর্মুলা লিখি, M+ ক্লোরিন
ক্লোরিন লিখবো না, হ্যালোজেন লিখবো। m প্লাস এক্স সমান হচ্ছে mx, আর g প্লাস 2x সমান হচ্ছে gx2। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। ওকে, খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ। তো অনুরূপ একটা রিয়াকশন দিবে এখানে হাইড্রোজেন, একদম সেম রিয়াকশনটা এখানে দিবে হাইড্রোজেনও। তাই তোমরা সুন্দর করে এখানে লিখে রাখো #7, 7 নাম্বার রিয়াকশন। তাহলে হ্যালোজেন ছাড়া হাইড্রোজেনও সেম রিয়াকশন দিবে, একদম সেম রিয়াকশন দিবে। দেখাচ্ছি, একটা শিখলে আরেকটা শেষ। হাইড্রোজেনও সেম রিয়াকশন দিবে, সোডিয়াম প্লাস হাইড্রোজেন, তবে এখানে হাইড্রোজেন গ্যাস নিতে হবে আর কি। তাহলে সোডিয়াম প্লাস হাইড্রোজেন যখন নিব, সোডিয়াম হাইড্রাইড হবে, 2টা সোডিয়াম নিতে হবে। তাহলে এই যে, তাহলে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন কিন্তু গ্যাস হইতে হবে। হাইড্রোজেন গ্যাস সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রাইড গঠন করবে। আবার অনুরূপভাবে ম্যাগনেসিয়াম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম কি গঠন করবে? হাইড্রাইড গঠন করবে। এই তাহলে হাইড্রোজেনও কিন্তু সেম রিয়াকশনটাই দিচ্ছে। তোমরা বলতে পারো হাইড্রোজেন কেন রিয়াকশনটা দিচ্ছে? হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন আছে, এখন সে দ্বৈত পূরণ করবে, তার অষ্টক নাই, দ্বৈত পূরণ করবে। দ্বৈত পূরণের জন্য তার একটা ইলেকট্রন দরকার, সেই ইলেকট্রনটা নিবে। দ্বৈত পূরণের জন্য তার ইলেকট্রন দরকার, সেই ইলেকট্রন নিবে। তাহলে 2টা হাইড্রোজেন, 2টা ইলেকট্রন দরকার, তাই 2টা সোডিয়াম অথবা একটা ম্যাগনেসিয়াম। ঠিক আছে, মেকানিজম, সবই মেকানিজম। মেকানিজম ছাড়া কোনো কথা আমি বলি না। ঠিক আছে, ওকে। এবার চলে আসো, পানির সাথে বিক্রিয়া আছে, অ্যাসিডের সাথে বিক্রিয়া আছে। 2টা বিক্রিয়া আমাদের বাকি আছে, একটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া, একটা হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া। 2টা বিক্রিয়া বাকি আছে। এই 2টা বিক্রিয়া কি দেখাবো? সময় বেশি নাই, তাই এই 2টা বিক্রিয়া তোমরা নিজেরা করে নিবে। পানির সাথে বিক্রিয়াটা পানি দিয়ে দিবে, কি হচ্ছে তোমাদের বই আছে দেখবে। আর মেকানিজম তো এখন একদম সহজ, তোমাদের জন্য এখন মেকানিজম কিছুই না, পান্তাবাদ মেকানিজম, এখন পানি পান্তাবাদ। আচ্ছা, তারপরও পানির সাথে দেখাচ্ছি, অ্যাসিডের সাথে তোমরা করে নিও। পানির সাথে দেখাচ্ছি #5, পানির সাথে। তাহলে পানির সাথে, জলের সাথে, তাহলে পানির সাথে গ্রুপ 1 কি করে দেখো। পানির সাথে গ্রুপ 1 সোডিয়াম উইথ পানি, তাহলে অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে সোডিয়ামের সাথে পানি, পানি, সবাই বলো পানি। সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে, প্লাস হচ্ছে H2 গঠন করবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখানে সোডিয়াম একটা, হাইড্রোজেন 3টা, অক্সিজেন একটা। সমতা বিধান তো হয় নাই, সমতা বিধান করতে হবে। তাহলে সমতা বিধান কীভাবে করা যায় ভালো করে খেয়াল করো। সোডিয়ামের সাথে পানি বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে, আর হচ্ছে H2 গ্যাস উৎপন্ন করবে। তাহলে সমতা বিধান করব, এখানে 2টা দিয়ে দাও। তাহলে হাইড্রোজেন হয়ে গেল 2টা, হাইড্রোজেন হয়ে গেল 2টা, 4টা। তাহলে এখানেও একটা 2 দিয়ে দাও, হাইড্রোজেন হয়ে গেল 4টা, অক্সিজেন হয়ে গেল 2টা। সোডিয়াম যেহেতু 2টা, 2 দিয়ে দাও, সমতা বিধান হয়ে গেছে। তাহলে মনে রাখবা, তোমাদের সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, আর কি উৎপন্ন করবে? হাইড্রোজেন উৎপন্ন করবে। তো আমরা যদি জেনারেল ফর্মুলাটা বলি, তাহলে জেনারেল ফর্মুলা হচ্ছে 2m প্লাস 2 পানি সমান 2 সোডিয়াম, সোডিয়াম তো আর বলা যাবে না, বলতে হবে m ও h প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তো মজার ব্যাপার হচ্ছে এই রিঅ্যাকশনটা আমাদের পরে কাজে লাগবে, একটু পরে এই রিঅ্যাকশনটা কাজে লাগবে। মজার ব্যাপার হচ্ছে কোনো ধাতু পানির সাথে বিক্রিয়া করার পর অ্যাসিড উৎপন্ন করতেছে নাকি ক্ষার উৎপন্ন করতেছে সেটা ইম্পর্টেন্ট। তাহলে ধাতু পানির সাথে বিক্রিয়া করার পর অ্যাসিড উৎপন্ন করলো না ক্ষার উৎপন্ন করলো? বলো তো। ক্ষার উৎপন্ন করছে, ক্ষার উৎপন্ন করছে। তাহলে পানির সাথে যদি কেউ ক্ষার উৎপন্ন করে, তাহলে মনে রাখবা যে ওইটার হাইড্রোক্সাইডটা ক্ষারধর্মী। তো আমাদেরকে অনেক সময় বলে গ্রুপ 1 গ্রুপ 2 এর হাইড্রোক্সাইড কোন ধর্মী। তাহলে প্রশ্নটা কি বলে? প্রশ্নটা আমাদেরকে বলে গ্রুপ 1, লিখে রাখো সবাই, গ্রুপ 1 গ্রুপ 2 এর হাইড্রোক্সাইড কোন ধর্মী, কোন ধর্মী। তো তুমি দেখতে পাচ্ছ গ্রুপ 1 গ্রুপ 2 এর হাইড্রোক্সাইড ক্ষারধর্মী, কাজেই অ্যান্সারটা হবে ক্ষারধর্মী। এই প্রশ্নগুলো আমাদের বাচ্চারা পারে না, আমাদের বাচ্চারা কনফিউজ থাকে। আরে কনফিউজডের কিছু নাই, হাইড্রোক্সাইড বলতে এটাই বোঝাচ্ছে যে কোনো হাইড্রোক্সাইডই ক্ষারধর্মী। এই যে ক্ষারধর্মী, তাহলে গ্রুপ 1 গ্রুপ 2 পানির সাথে বিক্রিয়া করলে কোন ধর্মী যৌগ গঠন করবে? ক্ষারধর্মী। হাইড্রোক্সাইড কোন ধর্মী? ক্ষারধর্মী। হাইড্রোক্সাইড কোন ধর্মী? ক্ষারধর্মী। ওকে,
তাহলে আমাদের মোটামুটি কেমিক্যাল প্রপার্টি শেষ। এখন 4টা অনুধাবনমূলক প্রশ্নগুলো লিখিয়ে দিব। সো তোমরা যারা নিয়মিত ক্লাস করো তারা জিতবে, যারা রেকর্ড দেখে নাও তারা জিতবে না। আমি ওই না জিতার ব্যবস্থা করে দিব। যাক, 7 রিঅ্যাকশনটা দেখালাম তোমাদেরকে, অ্যাসিডের সাথে রিঅ্যাকশনটা তোমরা নিজেরা করবে, তাহলে আমাদের কেমিক্যাল প্রপার্টি শেষ। তাহলে আমি কি তোমাদেরকে এস ব্লকের কেমিক্যাল প্রপার্টি কিভাবে পড়তে হয় মেকানিজম সহ মজা নিয়ে কিভাবে এস ব্লকের কেমিক্যাল প্রপার্টি পড়তে হয় দেখাতে পেরেছি? এভাবে করে এস ব্লকের সাথে সাথে পি ব্লক, ডি ব্লকও পড়তে হবে। এবার 4টা অনুধাবনমূলক প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সুন্দর করে বোর্ডে লিখে দিব, তোমরা সুন্দর করে লিখবে, কারণ পরীক্ষায় এই 4টা প্রশ্ন যে কোনো একটা আসবে। 1 নাম্বার প্রশ্ন, তাহলে লিখো অনুধাবন। 1 নাম্বার প্রশ্ন অনুধাবনমূলক, বুঝে দিচ্ছি, এগুলো ব্যাখ্যা সহ দিচ্ছি কিন্তু মুখস্থ না। অনুধাবনমূলক প্রশ্ন 1, সোডিয়ামকে বায়ুতে পানিতে রাখা যায় না, কেরোসিনে রাখা যায়, কেরোসিনে রাখা হয় কেন? সোডিয়ামকে বায়ুতে পানিতে রাখা যায় না, কেরোসিনে রাখতে হয় কেন? প্রথম অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে এটা, কেন সোডিয়ামকে বায়ুতে পানিতে রাখা যায় না, কেরোসিনে কেন রাখতে হয়? উত্তর হচ্ছে, একটু আগেই দেখাইছি উত্তর। সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সোডিয়াম অক্সাইড উৎপন্ন করবে। এই কারণেই অক্সিজেনের সাথে রিঅ্যাকশনটা দেখায় না এখন দেখানোর জন্য। মেকানিজম কি? অক্সিজেন, কি জেন? অক্সিজেন, কি জেন? অক্সিজেন। মেকানিজমটা দেখো, অক্সিজেন রাখলাম, তো অক্সিজেন তো সিঙ্গেল থাকে না, অক্সিজেন নর্মালি অক্সিজেন আকারে থাকে। তুমি জীবনও সিঙ্গেল অক্সিজেন দেখছো? ও ভাই বিশ্বাস করো ভাই, সিঙ্গেল অক্সিজেন তুমি দেখবা না, জীবনও কোথাও সিঙ্গেল অক্সিজেন নাই, সিঙ্গেল অক্সিজেন দেখা যায় না, শুধুমাত্র জায়মান অক্সিজেন ছাড়া। জায়মান অক্সিজেন এমন একটা অক্সিজেন যেটা উৎপন্ন হওয়ার সাথে সাথে আবার যৌগ গঠন করে ফেলে, তাই এটার নাম জায়মান অক্সিজেন। তার মানে জায়মান অক্সিজেন ছাড়া সিঙ্গেল অক্সিজেন দেখবা না। সিঙ্গেল অক্সিজেন থাকে না, তাহলে অক্সিজেন অণু আকারে থাকে, O2। অক্সিজেন কি আকারে থাকবে? O2 আকারে থাকবে। তাহলে দুইটা O2 নিলাম, এই যে O2। O2 মানে কি? দুইটা বন্ড থাকবে। তার মানে এই যে বন্ডে আমরা জানি অক্সিজেনের লাস্ট কক্ষপথে 6টা ইলেকট্রন, 6টার মধ্যে 2টা দিছে, আরও 4টা রয়ে গেছে, 2টা দিছে, আরও 4টা রয়ে গেছে। তাহলে দেখো এখানে বন্ডে ইলেকট্রন কয়টা? বন্ডে ইলেকট্রন হচ্ছে 4টা, 4টে ইলেকট্রন হয়ে গেল। আর এখানে ইলেকট্রন কয়টা? এখানে ইলেকট্রন হচ্ছে 4টা। তার অলরেডি অষ্টক পূরণ আছেই, তার অলরেডি অষ্টক পূরণ আছেই। তাহলে সে কেন বন্ড করবে? আসলে এখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে, সে কেন বন্ড করবে? সে বন্ড করবে, আমরা প্রথমে তাপ দিব, তাপ দিয়ে এই অক্সিজেনের বন্ডটা ভাঙবো, অক্সিজেনের বন্ডটা ভেঙে অক্সিজেনকে সিঙ্গেল করব, যেহেতু সিঙ্গেল পাচ্ছি না তাই অক্সিজেন নিয়ে তাপ দিয়ে সিঙ্গেল করতে হবে। সিঙ্গেল করব, যখন সিঙ্গেল করব তখন কি হচ্ছে দেখো, তখন হচ্ছে তার 6টা ইলেকট্রন সিঙ্গেল করে ফেললাম, ফলে এখন আর 2টা নাই, একটা আছে। তাপ দিয়ে অক্সিজেনকে সিঙ্গেল করলাম, তাহলে এখন তার 6টা ইলেকট্রন, তার আর 2টা দরকার, তখন 2টা সোডিয়াম আসবে, 2টা সোডিয়াম তাকে ইলেকট্রন দিবে, ফলে সোডিয়াম প্লাস প্লাস আর অক্সিজেন 2 মাইনাস হবে, ফলে এরা মিলে সোডিয়াম অক্সাইড গঠন করবে। তাহলে অনেকেই মনে করে এই অক্সিজেনটা সিঙ্গেল আসছে, তাই অনেকে ভুল করে লিখে কি জানো, একটা সিঙ্গেল অক্সিজেন আর 2টা সোডিয়াম। হয়তো হয়তো হয় 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 দে, হয়তো একটা সিঙ্গেল অক্সিজেন 2টা সোডিয়াম মিলাই দিছে, কত সুন্দর দেখছো, মিলাই দিছে, এই যে 2টা সোডিয়াম একটা হয় না। তাহলে কেন বুঝতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে বুঝে বুঝে, কেন এখানে সিঙ্গেল অক্সিজেন লিখি নাই, কেন O2 লিখছি সেটা বুঝতে হবে। সিঙ্গেল অক্সিজেন লিখছ, হবে তো, হবে না বলছে নাকি? এই যে 2টা একটা হয়ে গেছে তো 0 পাবা। এটা হয় না, কারণ অক্সিজেন কখনো সিঙ্গেল থাকে না, তার এরকম অণু আকারে থাকে, তাপ দিয়ে তাকে সিঙ্গেল করতে হয়। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমাদের যেহেতু 2টা অক্সিজেন, আরেকটা অক্সিজেন এদিকে থাকবে, সোডিয়াম প্লাস, তারা কিন্তু আবার সমযোজী বন্ধন গঠন করবে না, এটা আয়নিক বন্ড কিন্তু, তাহলে অক্সিজেন 2 মাইনাস। তাহলে 2টা অক্সিজেনের জন্য 4টা সোডিয়াম দরকার, তাই তোমাদের বইয়ে দেখবে 4টা সোডিয়াম দিয়েছে, তারা কিন্তু 2টা সোডিয়াম দিতে পারতো, দেয় নাই, একটা অক্সিজেন দিতে পারতো, দেয় নাই। তুমি চাইলেই তোমার মনের মতো কেমিস্ট্রি করতে পারবা না, মনের কেমিস্ট্রি হয় না, কেমিস্ট্রির নিয়মে হয়। তাহলে 4টা সোডিয়াম 2টা অক্সিজেন, এরা মিলে কি গঠন করবে? 2 সোডিয়াম অক্সাইড, 2 সোডিয়াম অক্সাইড, 2 সোডিয়াম অক্সাইড। তো এটাকে বলা হচ্ছে সোডিয়াম অক্সাইড।
হ্যাঁ, অক্সাইড, সোডিয়াম অক্সাইড। ঠিক আছে, তাহলে এটা হবে না, এটা রন। বুঝতে হবে, ফিল, এগুলো হচ্ছে সব ফিল করতে হবে তোমাদেরকে। মেকানিজম যদি না পড়ো এবং মেকানিজম যদি না জানো, তাহলে দেখবা তুমি ভুল করার সম্ভাবনা বেশি। তাহলে আমরা বুঝতে পেরেছি যে অক্সিজেন সিঙ্গেল পাওয়া যাবে না, অক্সিজেন ডাবল থাকবে। তাপ দিয়ে তারে সিঙ্গেল করব, ফলে তারপর 2টা সোডিয়াম দিব। তাই আমার এখানে অবশ্যই অক্সিজেন 2 নিতে হবে, অক্সিজেন সিঙ্গেল নেওয়া যাবে না। 2টা অক্সিজেন, 4টা নাইট্রোজেন, তাহলে মিলে কী হবে? 2টা সোডিয়াম অক্সাইড হবে। তো অক্সিজেনকে কেন বায়ুতে রাখা যায় না? দেখো, অক্সিজেনকে কেন বায়ুতে রাখা যায় না? বায়ুতে কেন রাখা যায় না অক্সিজেনকে, সেটা এখন বলবো। প্রথমে বলবো বায়ুতে কেন রাখা যাবে না সেটা। তাহলে অক্সিজেনকে বায়ুতে রাখা যাবে, সোডিয়ামকে বায়ুতে রাখা যাবে না কেন? বায়ু মানে কি? বায়ু মানে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মিশ্রণ। 1 নাম্বার কথা। তাহলে সোডিয়াম বায়ুতে রাখলে কি হবে? সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সোডিয়াম অক্সাইড উৎপন্ন করবে। এরপর বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে, এই সোডিয়াম অক্সাইডটা কার্বন ডাইঅক্সাইডের সাথে কি করবে? বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করবে, সোডিয়াম কার্বনেট উৎপন্ন করবে। এই তাহলে দেখো কেন সোডিয়ামকে বায়ুতে রাখা যাবে না? কারণ সোডিয়ামকে বায়ুতে রাখলে সোডিয়াম আর সোডিয়াম থাকে না, সোডিয়াম সোডিয়াম কার্বনেট হয়ে যায়, তাই সোডিয়ামকে বায়ুতে রাখা যাবে না। তাহলে সোডিয়ামকে কেন বায়ুতে রাখা যাবে না? কারণ হচ্ছে সোডিয়াম বায়ুর অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট গঠন করে। সোডিয়াম আর সোডিয়াম থাকে না, সোডিয়াম কার্বনেট গঠন করে। সোডিয়াম আর সোডিয়াম থাকে না, তাই সোডিয়ামকে বায়ুতে রাখা যায় না। সোডিয়াম আর থাকবে না, সোডিয়াম কার্বনেট হয়ে যাবে। এটা হচ্ছে বায়ুতে না রাখার ব্যাখ্যাটা, লিখে রাখো। সোডিয়ামকে বায়ুতে রাখা যাবে না কারণ সে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট হয়ে যাবে। বিক্রিয়াটাও লিখে দিতে হবে, বিক্রিয়া মাস্ট, মাস্ট, বিক্রিয়া মাস্ট, বিক্রিয়া ছাড়া নাম্বার দিবে না, বিক্রিয়া মাস্ট। এবার আসো পানিতে কেন রাখা যাবে না? পানিতে কেন রাখা যাবে না? কারণ পানিতে রাখলে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে, একটু আগেই দেখাইছি, পানির সাথে বিক্রিয়া করে কি করে? সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়াটাও মাস্ট, বিক্রিয়াটা লিখে দিবা সোডিয়াম পানি সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আচ্ছা। এবং হাইড্রোজেন গ্যাস, একটু আগে বিক্রিয়াটা দেখানো হয়েছে তোমাদেরকে। তাহলে সোডিয়ামকে রাখবো কোথায়? সোডিয়ামকে রাখা হয় একটা নিষ্ক্রিয় তরলে। এই নিষ্ক্রিয় তরলের নাম হচ্ছে কেরোসিন। কেরোসিন হচ্ছে একটা নিষ্ক্রিয় তরল, নিষ্ক্রিয় তরল, তার মানে কেরোসিনে রাখা হয় সোডিয়ামকে। তাহলে লিখে রাখো সবাই, সোডিয়ামকে নিষ্ক্রিয় তরল কেরোসিনে রাখা হয় যাতে কোনো বিক্রিয়া না করে। সোডিয়ামকে নিষ্ক্রিয় তরলে রাখা হয় যেন কোনো বিক্রিয়া না করে। তাহলে সোডিয়ামকে কেন কেরোসিনে রাখা হয় বুঝাতে পারছি? সোডিয়ামকে বায়ুতে রাখা যাবে না কারণ সে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করবে। পানিতে রাখা যাবে না, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, তাই নিষ্ক্রিয় তরলে রাখা হয়, কেরোসিনে রাখা হয়। অনুধাবন 2 আসো। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কেন শিকা দেখায় না? এস ব্লকের সবাই শিকা দেখায়, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কেন দেখায় না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় আসে। ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম কেন শিকা দেখায় না? এস ব্লকের সবাই শিকা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করলেও কারা করে না? আসামি 2টার নাম কি? একটা নাম বেরিলিয়াম আর একটা নাম ম্যাগনেসিয়াম, করে না। কেন? কেন করে না? তাহলে প্রথমে বুঝতে হবে শিকা পরীক্ষা কি, শিকা পরীক্ষায় বর্ণ প্রদর্শন কেন করবে, এই ব্যাপারটা বুঝতে হবে, তারপর তুমি বুঝতে পারবে এরা কেন করে না। তাহলে শিকা কি? শিকা মানে হচ্ছে তাপ দেওয়া, তাপ দিব। কাকে? পরমাণুকে, মৌলকে। তাপ দিলে কি হবে? বর্ণ দেখাবে। কেন বর্ণ দেখাবে? এটা হচ্ছে নিউক্লিয়াস পরমাণুর, এটা হচ্ছে পরমাণুর কক্ষপথ, এখানে থাকে ইলেকট্রন। যখন আমি তাপ দিচ্ছি তাপটা ইলেকট্রনের কাছে যাচ্ছে,
তাপ শক্তি পেয়ে ইলেকট্রন উচ্চ কক্ষপথে কি করবে? জাম্প করবে। তাহলে কি লিখলাম দেখো, শিকা পরীক্ষায় মৌল বা পরমাণু ইলেকট্রন তাপ শক্তি পেয়ে উচ্চ কক্ষপথে কি করবে? গমন করবে। এ সময় বিকিরণ বর্ণালী বা রঙিন বর্ণ প্রদর্শন করে, দেখায়। তাহলে কেন শিকা পরীক্ষায় বর্ণ প্রদর্শন হয়? ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর হতে শক্তি পেয়ে উচ্চ শক্তি স্তরে গমন করে তখন লা 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 এখানে বর্ণ দেখা যায়। এই যে বর্ণ। শিকা পরীক্ষায় পরমাণুর ইলেকট্রন তাপ শক্তি পেয়ে উচ্চ কক্ষপথে গমন করে, এ সময় বিকিরণ বর্ণালী বা বর্ণ প্রদর্শন করে। তো এখন বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুইটা আসামি। স্বামী কেন আসামি? স্বামী না, ম্যাগনেসিয়াম কেন আসামি? সো বেরিলিয়াম কেন আসামি দেখো, কারণ হচ্ছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এদের সাইজ, আকার বললে কেমন কেমন লাগে, সাইজ বলিও তোমরা, সাইজ, এদের সাইজ ছোট, ফলে ইলেকট্রনকে নিউক্লিয়াস আকর্ষণ বেশি করে, ফলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যেতে পারে না, বর্ণ দেখায় না। তাহলে কি লিখেছি? বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এদের সাইজ ছোট, এদের সাইজ ছোট হওয়ার কারণে ইলেকট্রন নিউক্লিয়াস আকর্ষণ বেশি করে। তো নিউক্লিয়াস যদি ইলেকট্রনকে ধরে রাখে, যেতে দিব না, তোমাকে আমি বেশি ভালোবাসি, বেশি আকর্ষণ করি, তুমি ছোট তো তাই তোমাকে যেতে দিব না, তো যেতে যদি না দে তাহলে তো যেতে পারবে না, যেতে না পারলে বর্ণ দেখাবে না। তাই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বর্ণ দেখায় না। তাহলে এই ব্যাখ্যাটা লিখবে, এই আমি যা লিখছি তাই লিখবে। এদের সাইজ ছোট হওয়ার কারণে নিউক্লিয়াস বেশি আকর্ষণ করে, ফলে উচ্চ শক্তি স্তরে যেতে পারে না, তাই বর্ণ দেখায় না। আলহামদুলিল্লাহ। আরও দুইটা অনুধাবনমূলক প্রশ্ন আছে। একটা হচ্ছে বেরিলিয়াম 2+ হয় না কেন? উত্তর অলরেডি দিয়ে দিয়েছি, এটাই উত্তর অলরেডি দিয়েছি। বেরিয়াম 2+ হয় না কারণ আকার ছোট, আকার ছোট কারণে ইলেকট্রন যেতে পারে না, ইলেকট্রন না গেলে বেরিলিয়াম 2+ হবে না। আর লিথিয়াম প্লাস বা লিথিয়াম পোলার সমযোজী যৌগ গঠন করে কেন? কারণ হচ্ছে লিথিয়ামের চার্জ ঘনত্ব বেশি, তাই সে পোলার সমযোজী যৌগ গঠন করে। একটু করে পাশে লিখে দিচ্ছি, লিথিয়াম পোলার সমযোজী যৌগ গঠন করে কেন? কারণ চার্জ ঘনত্ব বেশি। উত্তর হচ্ছে ইলেকট্রনের চার্জ ঘনত্ব বেশি, এটা লিখে দিলেই হবে। আচ্ছা, তো আমাদের মোটামুটি 4টা অনুধাবনমূলক প্রশ্ন এবং কেমিক্যাল প্রপার্টি শেষ। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে এস ব্লক মৌল গত 2 ক্লাসে শেষ করেছি। আমি জানি না তোমাদের ক্লাস কেমন লেগেছে, কেমন লাগছে। যদি ভালো লাগে তোমার ফ্রেন্ডদেরকে বলবে, জানাবে, তোমার কলেজের গ্রুপে বলবে। কলেজের গ্রুপে অনেক ফ্রেন্ড আছে যারা ওপেন কোর্স কেমিস্ট্রি করে না, তারা কেমিস্ট্রি পেইড কোর্স করে, তারা মনে করে এটা ফ্রি ক্লাস। ভাই বিশ্বাস করো, এটা ফ্রি ক্লাস, কিন্তু ফ্রি ক্লাস বলে অন্যান্য 10টা ফ্রি ক্লাসের মতো এটা না। কেন অন্যান্য 10টা ফ্রি ক্লাসের মতো এটা না? কারণ এটাতে আমি ফুল বই শেষ করাবো। 1 নাম্বার কথা, ফুল বই শেষ করাবো, তাও আবার 5 দিনে 10 দিনে না না না। আজকে ডে 20, 20 দিনে এখন একটা চ্যাপ্টার শেষ করে আরেকটা চ্যাপ্টারের 3 নাম্বার লেকচার। তার মানে এটা 5 দিন 10 দিনে শেষ করার মতো না, এটা ফুল ডিটেলসে সব কিছু। পেইড কোর্সও তোমাদের এত কিছু পড়ানো হয়নি, যত রিয়েকশন আমি দেখাইছি। তার মানে তোমার ফ্রেন্ডরা কেন করতেছে না? ওরা মনে করতেছে এটা ফ্রি ক্লাস, বাট তোমরা করতেছো, তোমরা জানো। তোমাদের ফ্রেন্ডদেরকে বুঝাও, তাদেরকে এঙ্গেজ করো। আমরা চাই দিন দিন ওপেন কোর্স কেমিস্ট্রি বাড়ুক। একদিন 1K ভিউ হবে, এরপরে 2K ভিউ হবে, এরপর 3K ভিউ হবে, এরপর 4K ভিউ হবে, 10K ভিউ হবে, 10,000 মানুষ একসাথে ক্লাস করবে। আমরা এটা চাই, আমাদের স্বপ্ন এটা। সো আমাদের স্বপ্ন আমি একা পূরণ করতে পারবো না, আমাদের স্বপ্ন পূরণ করতে হবে তোমাকে, তোমাদেরকে। এই যে তোমাকে বলছি, এই যে তোমাকে যারা স্ক্রিনের দিকে চোখ রেখেছো, তোমাকে বলছি। সো আগামী ক্লাস থেকে আমরা দাওয়াত দেওয়া শুরু করি, আমাদের দল ভারী করি, আমরা দাওয়াত দেওয়া শুরু করি, আমাদের দল ভারী করি। ওপেন কোর্স কেমিস্ট্রিতে আমরা 10,000 20,000 স্টুডেন্টকে অ্যাট এ টাইমে এঙ্গেজ করি ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইফতারের দাওয়াত।